কবিতা এবং মোনালিসা দুই যা ছিল, তারা নিজেদের পরিবারের সঙ্গে আলাদা আলাদা বাড়িতে থাকতো, কিন্তু দুই জায়ের বাড়ি একেবারেই পাশাপাশি ছিল। তাই তারা চাইলেই যখন ইচ্ছা বাড়ির জানালা দিয়ে কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্পগুজব করতে পারত। আর তাদের দুজনের মধ্যে অন্যান্য কোনো বিষয়ে মিল না থাকলেও একটা বিষয়ে তাদের মধ্যে ভীষণ ভালো মিল ছিল, সেটা হলো তারা দুজনেই পরনিন্দা পরচর্চা করতে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো। তাই যখনই দুজনই সময় পেত তখনই নিজের নিজের বাড়ির ব্যালকনিতে চলে আসতো আর পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত হয়ে পড়তো। এমনই একদিন, কিরে ছোট, তাড়াতাড়ি আয়, ব্যালকনিতে আয় তাড়াতাড়ি, তোকে একটা দারুণ খবর দেওয়ার আছে, শিগগিরই আয়। আজকের একদম তাজা খবর, তোকে যতক্ষণ না বলছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। বড় জায়ের গলার আওয়াজ পেয়ে মোনালিসা সমস্ত কাজকর্ম ফেলে রেখে ব্যালকনিতে ছুটে আসে। হ্যাঁ দিদি, বলো বলো, আজকে আবার কি নতুন খবর জানতে পারলে, তাড়াতাড়ি বলো। আরে কদিন আগে যে রতন কাকুর বাড়িতে চুরি হলো না, টাকা পয়সা সোনা গহনা অনেক কিছুই তো চুরি হয়েছে। সবাই তো ভেবেছিল নিশ্চয়ই কোনো চোর কিংবা ডাকাত ওদের বাড়ি থেকে চুরি করেছে, কিন্তু আজকে জানা গেল আসল চোর হলো রতন কাকুর নিজের মেয়ে সুন্দরী। সুন্দরী নিজের বাড়ি থেকে টাকা পয়সা সোনা গহনা চুরি করেছে। হ্যাঁ, কি বলছো কি দিদি, সুন্দরী নিজের বাড়িতেই চুরি করবে কেন? কি অবস্থা, ওদের নিজেদের বাড়িতেই চোর আছে আর ওরা এতদিন পর্যন্ত অন্য লোকের উপর সন্দেহ করছিল। এদেরকে ধরে আচ্ছা করে পেটানো দরকার। আরে আসলে সুন্দরী একটা গরিব পরিবারের ছেলেকে পছন্দ করে তো, কিন্তু ওর বাবা মা গরিব ঘরের ছেলের সঙ্গে ওর বিয়ে দেবে না বলেছে। তাই সুন্দরী টাকা পয়সা সোনা গহনা চুরি করে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে যাওয়ার ধান্দা করেছিল। এমনকি আজকে ওরা এলাকা ছেড়ে পালিয়ে যাবে বলে ট্রেনের টিকিটও কেটেছিল, কিন্তু সুন্দরীর মা ট্রেনের টিকিট দেখে ফেলেছে আর নিজের মেয়েকে ধরে ফেলেছে। কি সর্বনাশ, আমি তো এই মেয়েটাকে কত ভালো মনে করতাম, কিন্তু ও যে ভেতরে ভেতরে সাপের 5 পা দেখেছে তা তো জানতাম না। বেশ ভালোই ডুবে ডুবে জল খায়, কিন্তু ওকে দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতেই জানে না। তারপর কি হলো, ওর বাবা মা যখন ধরতে পারলো ওকে আচ্ছা করে পিটিয়েছে তো? হ্যাঁ, পিটিয়েছে মানে ওর মা তো ওর চুলির মুঠি ধরে আচ্ছা করে মেরেছে। ঠিক হয়েছে, দেখতে সুন্দর বলে নিজেকে সেলিব্রিটি মনে করত, এমন এক কাজ করে বসলো এবার পাড়ায় কারোর সামনে মুখ দেখাতে পারবে না। সুন্দরীর যত ঢং বেরিয়ে গেছে। এভাবেই কবিতা এবং মোনালিসা ব্যালকনিতে দাঁড়িয়ে মহা আনন্দে পরচর্চা করতে থাকে। আর এমন সময় কবিতার কাছে তার শাশুড়ি মা রুচিকা দেবী আসে। এই, তোমাদের পরনিন্দা পরচর্চার পর্ব শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? কথাই আছে না, কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না, তাই হয়েছে তোমাদের দশা। তোমাদের এই স্বভাবের জন্য শুধুমাত্র দুজনের বাড়ি আমি আলাদা করে দিয়েছি, দুজনের সংসারও আলাদা, কিন্তু তোমাদের বাজে স্বভাবটাই শুধুমাত্র এখনো গেল না। আরে কি হয়েছে বলুন তো, আপনি শুধু শুধু এখানে এসে আমাদেরকে কথা শোনাচ্ছেন কেন? আপনার খাবার তো সময় মতো দিয়ে দিয়েছি, আপনি খেয়ে নিন না। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, আপনি আমাদেরকে বিরক্ত করবেন না। আরে বাবা, কার মেয়ে টাকা চুরি করেছে, কার মেয়ে পালিয়েছে, কার মেয়ে বিয়ে করেছে, এসব আলোচনা করে কি লাভ হবে তোমাদের? আর এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে? ওদিকে তোমার ছেলের স্কুল 2 ঘন্টা আগে ছুটি হয়ে গেছে, স্কুল থেকে 1000 বার করে ফোন করছে, কিন্তু ফোন ধরারও তোমার সময় নেই। ছেলেটা ওদিকে কেঁদে কেঁদে পাগল হয়ে গেল বোধহয়। এই শুনে কবিতা চমকে ওঠে। কি, বিকেল 4টা বেজে গেছে? কিন্তু আমি তো একটু আগেই এখানে এলাম, এত তাড়াতাড়ি 4টে বেজে গেল কিভাবে? এ বাবা, আমার তো একদমই খেয়াল নেই। আচ্ছা মা, আজকের দিনটা আপনি একটু বল্টুকে স্কুল থেকে নিয়ে আসবেন প্লিজ। কেন, আমি তোমার ছেলেকে নিয়ে আসবো আর তুমি কোন কাজে ব্যস্ত থাকবে শুনি? না না মা, আসলে আমার পায়ে না প্রচন্ড ব্যথা হয়েছে, আজকে অনেক জামা কাপড় কেচেছি তো, সেই জন্য বারে বারে ছাদে উঠতে হয়েছে, তাই আমি অতটা দূরে হেঁটে হেঁটে এখন কিছুতেই যেতে পারবো না। আপনি প্লিজ বল্টুকে স্কুল থেকে নিয়ে আসুন। এই শুনে রুচিকা দেবী কোনো কথা না বলেই তার নাতিকে স্কুল থেকে নিয়ে আসতে চলে যায়। এর ফলে কবিতা এবং মোনালিসা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর এখন শাশুড়ি মা বাড়িতে না থাকায় তারা দুজনেই চটজলদি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সুন্দরীর বাড়ির দিকে রওনা দেয়। চল চল তাড়াতাড়ি চল, ওদের বাড়িতে খুব ঝামেলা হচ্ছিল, এতক্ষণ ধরে শাশুড়ি মায়ের জন্য যেতেই পারছিলাম না, সামনে থেকে ওদের বাড়ির ঝামেলা দেখতে বেশি ভালো লাগবে। এই বলে কবিতা এবং মোনালিসা তাড়াতাড়ি করে তাদের প্রতিবেশী সোনালীদের বাড়িতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে সুন্দরীদের বাড়ির সমস্ত ঝামেলা শান্ত হয়ে যায়। তবুও তারা সুন্দরীদের বাড়ির সামনে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে,
কিন্তু তারা দুজনে কোনো সাড়া শব্দ পায় না। দূর, আমরা তো আসতেই দেরি করে ফেললাম। তুমি আমাকে আগে বলবে তো? তুমি যদি একটাবার আমাকে আগে ফোন করে দিতে তাহলে আমি আগেই এখানে চলে আসতাম। শাশুড়ি মা যা বলতো বলতো, এত ভালো সিন আবার কেউ কখনো মিস করে? এদের তো ঝগড়া থেমে গেছে। হ্যাঁ রে, আমিও তো ভেবেছিলাম ওই সুন্দরী যা কাণ্ড ঘটিয়েছে, 2 দিন ধরে হয়তো একটানা এদের বাড়িতে ঝামেলা চলবে আর আমরা একটু মজা নিতে পারবো, কিন্তু এত তাড়াতাড়ি এটা ঝগড়া বন্ধ করে দিল কেন? কি আর করা যাবে, ছাড়। আমি বরং টুকটুকির মাকে বলে রাখবো এদের বাড়িতে ঝগড়া হলেই যাতে আমাদের খবর দেয়, তাহলে আমরা সামনাসামনি এসে রঙ্গ তামাশা দেখতে পারবো। এই বলে কবিতা এবং মোনালিসা দুজনেই মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। আর তাদের মন খারাপের কারণ ছিল সুন্দরীদের বাড়ির ঝগড়া ঝামেলা তারা নিজেদের চোখে দেখতে পারেনি। এভাবেই সময় কাটতে থাকে। আর একদিন মোনালিসা যখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত থাকে, এমন সময় কবিতা নিজের বাড়ির ব্যালকনিতে গিয়ে তার ছোট যাকে ডাকতে শুরু করে। হ্যাঁ দিদি, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এই বলে মোনালিসা দৌড়ে ব্যালকনিতে ছুটে আসে। বলো বলো, কি হয়েছে? কারোর বাড়িতে ঝামেলা হচ্ছে বুঝি? আর ওই সুন্দরীর কি হলো? তারপর তো তুমি আর কোনো খবরই দিলে না। বাড়িতে আছে নাকি ওই গরিব ছেলেটার হাত ধরে পালিয়ে গেছে? আর এই সুন্দরীর কথা ছাড়, আমাদের পাড়ার বুলটি কাকিমার ছেলে রাজাকে চিনিস তো? রাজা একটা 2 ছেলের মাকে বিয়ে করে নিয়ে এসেছে। বুলটি কাকিমা তো কেঁদে একেবারে ভাসিয়ে দিচ্ছে। ওই বউটাকে নিয়ে এসেছে, সাথে আবার 2টো ছেলে মেয়েকেও নিয়ে এসেছে। ওদের বাড়িতে তুমুল ঝগড়া বেঁধে গেছে রে। ছি 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 ছি, এরকম কাণ্ড কেউ কখনো করে? কত সুন্দর আইবুড়ো ছেলে, চাইলেই তো কত ভালো ভালো মেয়ে পেয়ে যেত। আইবুড়ো মেয়েকে বিয়ে না করে ওরকম একটা মধ্যবয়সী কাকিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো, আবার সাথে 2টো ছেলে মেয়েকেও নিয়ে এসেছে। ইস, ওই মহিলা রাজাকে বশ করেছে। তা না হলে কোনো ছেলে এমনি এমনি কোনো কাকিমাকে কেন বিয়ে করবে বলো? বুলটি কাকিমাও তো তাই বলছে, নাকি ওই মহিলা রাজাকে মাদুলি পরিয়েছিল। রাজার গলায় এখনো ওই মাদুলি আছে। মাদুলির জন্যই তো রাজা একেবারে ওই বউটার জন্য পাগল হয়ে গেছে। এভাবেই কবিতা এবং মোনালিসা দুজনে মহা আনন্দে পরনিন্দা পরচর্চা করতে থাকে। এভাবেই প্রায় 1 ঘন্টা কেটে যায়। আর মোনালিসা যে রান্নাঘরে গ্যাস ওভেনের উপর তরকারি চাপিয়ে এসেছিল সেটা তার খেয়ালই থাকে না, আর পুরো তরকারি পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এর ফলে সারা বাড়িতে কালো ধোঁয়া ভর্তি হয়ে ওঠে, যা দেখে রুচিকা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে তখনই তার ছোট বৌমার কাছে আসে। এই যে তোমরা দুজনে এখানে গল্প করছো, ছোট বৌমা তোমার তো ওদিকে তরকারি পুড়ে ছাই হয়ে গেল, পরের বিষয় নিয়ে তোমরা চর্চা করতে এতটাই ব্যস্ত যে নিজেদের সংসারের কাজকর্ম করতে ভুলে যাচ্ছ। অতটা তরকারি পুড়িয়ে ফেললে তো? এই শুনে মোনালিসা খুবই ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে যায়। রান্নাঘরে গিয়ে সে দেখে যে সত্যি সত্যি সমস্ত তরকারি পুড়ে ছাই হয়ে গেছে, যার ফলে রুচিকা দেবী এবং তার ছোট ছেলে বিপ্লব মোনালিসার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি হলো? তরকারি পুড়ে গেছে, তুমি কি করছিলে শুনি? সেই কতক্ষণ আগে ছেলেটাকে আমাকে ধরিয়ে দিলে, আর তাছাড়া সেই কখন থেকে বাবলু দুধ খাবে বলে কান্নাকাটিও করছে, আর তুমি উপরে উঠে বসেছিলে কেন? 1 ঘন্টা হয়ে গেল আমি বাবলুকে নিয়ে বাইরে থেকে ঘুরে করে এলাম। কি হলো বলো? চুপ করে আছো কেন? কি করছিলে তুমি উপরে? আরে বাবা, এরকম করছো কেন? আমি কি ইচ্ছা করে তরকারি পুড়িয়েছি নাকি? আমি তো ব্যালকনিতে জামা কাপড় মেলতে গিয়েছিলাম, অনেক জামা কাপড় ছিল, মেলতে গিয়ে তরকারি পুড়ে গেছে। এতে আমার কি দোষ বলো? আরে আর কত মিথ্যা কথা বলবে? ব্যালকনিতে তুমি জামা কাপড় মেলতে গিয়েছিলে নাকি তোমার বড় জায়ের সঙ্গে পরচর্চা করতে গিয়েছিলে? না, একদমই নয়। আমি তো জামা কাপড় মেলতেই গিয়েছিলাম, কিন্তু দিদির সঙ্গে দেখা হয়েছিল বলে দিদি একটু কথা বলছিল। যা হওয়ার হয়ে গেছে, এত চেঁচামেচি করে আর কি হবে? আমি এখনই আবার অন্য তরকারি রান্না করে দিচ্ছি। এই বলে মোনালিসা আবার নতুন করে তরকারি রান্না করতে শুরু করে। এভাবেই সময় কাটতে থাকে। আর প্রত্যেক দিনই কবিতা এবং মোনালিসা তাদের পাড়ার কোনো না কোনো খবর নিয়ে একে অপরের সঙ্গে চর্চা করতে বসে পড়ে। তাদেরকে হাজারবার বোঝানো সত্ত্বেও কোনো কথাতেই তারা পাত্তা দেয় না, কারণ তারা পরনিন্দা এবং পরচর্চা করতে ভীষণ পরিমাণে ভালোবাসে। এমনই একদিন কবিতা এবং মোনালিসা ব্যালকনিতে গিয়ে আবার পরচর্চা করতে শুরু করে। দিদি শুনেছো? ওই সুন্দরী আবার বাড়ি থেকে টাকা পয়সা সোনা গহনা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কি নির্লজ্জ বেহায়া মেয়ে দেখেছো? ওর বাবা মায়ের কাছ থেকে এত মার খেলো, এত কথা শুনলো, তারপরও কোনো লজ্জা নেই। ওর বাবা মা নাকি কোথায় আজকে নিমন্ত্রণ খেতে গিয়েছিল, আর সুযোগ পেয়ে ও আবার সব চুরি করে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি তো জানতাম ও একদিন এরকমই কিছু একটা করবে। বিয়ে করার জন্য তো তর সই ছিল না। বাবারে বাবা, 21 বছর বয়স হতে না হতেই বিয়ে করবে বলে একেবারে লাফাচ্ছিল। ছি, লজ্জাও করে না।
এভাবেই তারা দুজনে আবার গল্পে মগ্ন হয়ে পড়ে। কিন্তু এমন সময় মোনালিসার বাড়িতে কেউ ছিল না, আর মোনালিসা তার বাচ্চা ছেলেকে খাটের উপর বসিয়ে কবিতার সঙ্গে পরচর্চা করতে ব্যস্ত। যেহেতু মোনালিসার বাচ্চা ছেলের বয়স মাত্র 8 মাস, তাই সে হামাগুড়ি দিতে দিতে খাটের উপর থেকে নিচে পড়ে যায়, আর তার মাথায় প্রচন্ড পরিমাণে চোট লেগে রক্তপাত হতে শুরু হয়। এমনকি বাচ্চা ছেলে চিৎকার করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু তবুও কবিতা কিংবা মোনালিসা কিছুই জানতে পারে না। আর 2-1 ঘন্টা পর বিপ্লব যখন বাড়ি ফিরে আসে, তখন সে তার ছেলের এরকম অবস্থা দেখে আকাশ থেকে পড়ে। মোনালিসা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। বাবলু, কি হয়েছে বাবা তোর? বাবলু, তুই পড়ে গেলে কিভাবে? বিপ্লবের চিৎকার শুনে মোনালিসা তাড়াতাড়ি করে নিচে নেমে আসে, আর সে তার বাচ্চা ছেলের এরকম অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। তাই সময় অপচয় না করে বিপ্লব এবং মোনালিসা তাড়াতাড়ি করে বাবলুকে হসপিটালে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই রুচিকা দেবী এবং তার বড় ছেলে ও বড় বৌমা হসপিটালে গিয়ে পৌঁছায়। ডাক্তার জানায় বাবলুর মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লেগেছে, আর তাকে সুস্থ করে তুলতে হলে তার ব্রেনের অপারেশন করতে হবে, যার ফলে সকলেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর রুচিকা দেবী এবং তার 2 ছেলে কবিতা ও মোনালিসার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। পরচর্চা করতে তুমি এতটাই ব্যস্ত থাকো যে আজকে তোমার জন্য আমার ছেলেটার এত বড় ক্ষতি হয়ে গেল। আমি একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। যদি আমার ছেলের কিছু হয়েছে, তাহলে আমি তোমার সঙ্গে কিছুতেই আর সংসার করতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর কখনো এরকম করব না। তুমি শুধু আমার বাচ্চার জীবন বাঁচিয়ে দাও, আমি আর কখনো পরচর্চা করব না। তোমরা আমাকেও ক্ষমা করে দাও, আমিও সমানভাবে দোষী। তোমরা আমাকে অনেকবার বারণ করেছো, কিন্তু আমি তোমাদের কারোর কথা শুনিনি, আর এই জন্যই আজকে আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে। আমরা বড্ড ভুল করে ফেলেছি। আমরা আর কখনো অন্য কাউকে নিয়ে আলোচনা করব না। আমরা এবার আমাদের পরিবারকেই বেশি গুরুত্ব দেব। এভাবেই কবিতা এবং মোনালিসা দুজনেই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে, আর উপরওয়ালার কাছে বাবলুর সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। দীর্ঘ 5 ঘন্টা ধরে অপারেশন করার পর ডাক্তারবাবু জানায় বাবলু এখন পুরোপুরিভাবে বিপদ মুক্ত। এর ফলে সকলে উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আর এমন ঘটনার পর থেকে মোনালিসা এবং কবিতা নিজেদেরকে শুধরে নেয়। তারা আর কখনোই পরচর্চা পরনিন্দা করে না। এখন তারা নিজেদের পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং হাসি খুশি বসবাস করতে থাকে। জয়া সংসার সামলে তার ওকালতি জীবন সামলাচ্ছে প্রায় 5 বছর ধরে। আগে মাত্র তাদের 3 জনের সংসার ছিল, তবে কয়েক মাস আগেই জয়ের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। সবাইকে নিয়েই জয়া খুব খুশি খুশি তার জীবন কাটায়। তুমি কি আবার এক্ষুনি অফিসে বেরোবে? এই একটা কোলের বাচ্চাকে এভাবে বাড়িতে একা রেখে বেরিয়ে যেতে তোমার ভালো লাগে? সবসময় ভালো লাগে না ঠিকই, তবে আমার কাজটা তো আমাকে করতেই হবে। আমি একদিন অফিসে না গেলে একটা নির্দোষ মানুষ শাস্তি পেয়ে যেতে পারে, আবার একটা দোষীও ছাড়া পেয়ে যেতে পারে। সেই রিস্ক আমি কেন নেব শুনি? যে মায়েরা ছেলে মেয়েদের খেয়াল রাখে না, তাদের জন্য তোমাদের আইনের বইতে কোনো রকমের আইন নেই? থাকলে আমাকে সেটা জানতে হবে। সেটাও যেমন আছে, তেমন যারা ঘর বাঁচানোর জন্য দেশকে জলাঞ্জলি দিয়ে দেয়, তাদের জন্য কিন্তু অনেক কড়া আইন আছে। আমি আপনাকে সেটাও শিখিয়ে দিতে পারি। মিনতি দেবী এই শুনে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এমনই ছোটখাটো খুনসুটি তাদের শাশুড়ি বৌমার মধ্যে লেগেই থাকে। মিনতি দেবী সেরকম শিক্ষিত না হলেও সে তার বৌমার কাজকে বড্ড সম্মান করে। সবার কাছে বুক ফুলিয়ে সে তার বৌমার উকিল হওয়ার গল্প করে। এই কারণে মিনতি দেবীর অনেক বন্ধু বান্ধব মিনতি দেবীর উপর বেশ রেগে থাকে, কিন্তু তাতে তাদের শাশুড়ি মা বৌমা কারোরই কিছু এসে যায় না। তারা নিজেদের ছোট্ট সংসারে বেশ আনন্দ করেই দিন কাটায়। একদিন, মা, তুমি না জেনে এভাবে গ্যাসটা অন করে রেখে চলে গেছো। আমি যদি আগে না দেখতাম আর ভুল করে যদি পাখা কিংবা লাইট কিছু জ্বালিয়ে দিতাম, তাহলে আমাদের বাড়ির সমেত পুরো পাড়াটা আগুনে পুড়ে যেত। আমি এত কাজ একা আর সামলাতে পারছি না। আমার তো বয়স হচ্ছে নাকি? একে আমার নাতনিকে সামলাবো, নাতনির মাকে সামলাবো, নাতনির বাবাকে সামলাবো, তাহলে আমাকে কে সামলাবে শুনি? এভাবে এতজনের জীবনকে বিপদে ফেলে দেওয়ার শাস্তি কত বড়, সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? সেসব না ভেবে নিজের খেয়াল রাখার কথা ভাবছেন আপনি? না, ধারণা নেই, আর আমি ধারণা করতেও চাই না। মাঝে মাঝে মনে হয় তোমাকে ওকালতি পড়তে দিয়েই ভুল করেছি। তুমিও অন্য বৌমার মতো বাড়িতে থাকতে, ঘর সংসার সামলাতে যদি, তাহলে আমার জীবনটা একটু অন্যরকম হতো।
আপনি এমন ব্যবহার করলে আমি যদি শুধুমাত্র সংসার সামলাতাম তাহলে আপনাকে এই কথাগুলো বলতাম। শাশুড়ি এরকম হলে সব বৌমারাই একদিন না একদিন অলকা আন্টির বৌমার মতো হয়ে যায়। কতটা কষ্ট করে কোন কোন পরিস্থিতি দিয়ে তারা এমন হয়েছে সেটা কেউ দেখে না, সবাই শুধু দেখে তারা তাদের শাশুড়ি মাকে অপমান করেছে। তুমি এখন কোর্টে যাবে তো তাই যাও, শুধু শুধু আমাকে জ্ঞান দিতে এসো না। আমি মূর্খই ঠিক আছি, তোমার মতো শিক্ষিত হয়ে আমার কোনো লাভ নেই। এভাবেই তাদের শাশুড়ি বৌমার মধ্যে আবার মনোমালিন্য শুরু হয়ে যায়। 5 বছর আগের কথা, যখন মিনতি দেবী তার একমাত্র ছেলে সুজনের সঙ্গে একটি শহরে থাকতো। মিনতি দেবী নিজে পড়াশোনা না জানলেও তার সমস্ত অর্থ সম্পদ এবং সম্বল দিয়ে তার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। সুজন একটি সরকারি অফিসে ভালো মাহিনার চাকরি করে। সুজনের বিয়ের বয়স হয়ে যাওয়ায় মিনতি দেবী তার ছেলের জন্য একটি শিক্ষিত মেয়ের সম্বন্ধ নিয়ে আসে। তবে এখন সম্বন্ধ বললে ভুল হবে, কারণ সুজন এবং জয়ের বিয়ে একেবারে পাকা হয়ে গেছে। জয়ের ওকালতি পরীক্ষা শেষ হলেই মিনতি দেবী তাদের বিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে। সবকিছু ঠিকঠাকই চলতে থাকে। একদিন মিনতি দেবীর বাড়িতে তার সঙ্গে দেখা করতে তার বান্ধবী অলকা দেবী আসে। কবে থেকে ছেলের বিয়ে ঠিক করে রেখে দিয়েছিস, আর এখনো বিয়ে দেওয়ার নাম নেই কেন? এতদিন কেউ ফেলে রাখে? আসলে জয়ের এখনো পড়াশোনা শেষ হয়নি, ও ওকালতি পড়ছে। একবার ওর পরীক্ষা দেয়া হয়ে গেলে তারপরেই ওদের বিয়ে দিয়ে দেব। এসব জিনিস এত তাড়াহুড়ো করে হয় নাকি? ঢং দেখে আর বাঁচি না, বাড়িতে উকিল বউ আনাচ্ছি উকিল বৌমা। আমি এমন জায়গায় আঘাত দেব যে কালকেই বৌমার পড়াশোনা বন্ধ করিয়ে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে। কি রে, কি ভাবতে বসে গেলি আবার? ভবিষ্যতে তোর কি হবে সেটা ভেবেই চিন্তায় পড়ে গেছি। আমি তো দেখতে পাচ্ছি তোর ছেলে বৌমা তোকে বাড়ির বাইরে বের করে দিয়েছে। এমনিতেই আজকালকার মেয়েরা এরকম হয়, তার উপর তোর বৌমা আবার উকিল। আইনের মারপ্যাচ থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। তাহলে এখন আমার কি করা উচিত? শেষ বছরে এসে কি আমি এভাবে ওর পড়াশোনা বন্ধ করে দিতে পারবো? ওর বাবা মাই বা তাতে রাজি হবে কেন? আমার বৌমাও তো এমএ পড়ছিল, ওনাকে পড়াশোনা করে শিক্ষিকা হবে, স্কুলে চাকরি করবে। ও যদি স্কুলে চাকরি করে তাহলে আমার সংসার কে সামলাবে? আমি তো বন্ধ করে দিয়েছি ওর পড়াশোনা। আমাকে বল এবার, তাহলে আমি কি করব? কারণ যেই ছেলেকে আমি নিজের রক্ত জল করা পয়সা দিয়ে বড় করেছি সে আমাকে আমার বাড়ি থেকে বের করে দেবে, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। এভাবেই তারা দুই বান্ধবী সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। হঠাৎই মিনতি দেবী প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, একেবারে শয্যাশায়ী হয়ে যায় সে। সুজন এই দেখে খুবই চিন্তায় পড়ে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না হঠাৎ করে তার মায়ের সঙ্গে কি হলো। মিনতি দেবীর সঙ্গে দেখা করতে সুজনের শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ জয়া এবং তার বাবা মা আসে। মিনতি দেবীর অবস্থা দেখে তারাও খুবই চিন্তায় পড়ে। আমার অবস্থা তো দেখতেই পারছেন, আজ আছি কাল নেই। এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম, তাকে এত ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেব বলে ঠিক করলাম। এখন জানি না সেই বিয়ে দেখে যেতে পারবো কিনা। এরকম কথা একদম বলবেন না, আপনার কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো। খারাপ কিছু না ভেবে ভালোটা ভাবুন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। না, আমার মনে হয় আমি আর সুস্থ হতে পারবো না। সেই কারণেই তো আপনাদের এখানে ডাকা। আমি বেঁচে থাকতে থাকতে যদি ছেলেটার বিয়ে দেখে যেতে পারতাম তাহলে শান্তিতে চোখটা বুঝতে পারতাম। আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা হতে এখনো তো 4 মাস সময় আছে, আর মাত্র 4 মাস। এই কয়েকটা মাস আমাকে মন দিয়ে পড়তে হবে। এর মধ্যে এই বিয়ের ঝামেলা ঢুকে গেলে আমি ঠিক করে পড়াশোনা করতে পারবো না। আপনি একদম চিন্তা করবেন না, আপনার কিচ্ছু হবে না। তাহলে বোধহয় তুমি এখানে আসলে আমার আর তোমাকে বরণ করা হবে না। ঠিক আছে, তোমরা যা ভালো বুঝছো তাই করো। তুমি এত ভেঙে পড়ো না মা, তুমি যা চাইছো তাই তো হবে। আমরা এর মধ্যেই বিয়ে করে নেব। আর জয়া, তুমি না হয় এখানে এসে তোমার বাকি পড়াশোনাটা করে পরীক্ষাটা দিয়ে নিও। জয়া অনেকবার করে অনেক রকম ভাবে সবাইকে বোঝাতে থাকে, কিন্তু তার কথা কেউ শোনে না। শেষ পর্যন্ত দুটো বাড়ি থেকেই বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়। কয়েক সপ্তাহের মধ্যেই জয়া এবং সুজনের বিয়েও হয়ে যায়। জয়া তার সমস্ত বই খাতা নিয়ে শ্বশুর বাড়িতে আসে, কিন্তু কিছুতেই তার পড়ালেখা হয়ে ওঠে না। সে পড়তে বসলেই মিনতি দেবী তাকে কোনো না কোনো কাজে লাগিয়ে দেয়। দেখতে দেখতে প্রায় 1-1.5 মাস কাটে। জয়ার পরীক্ষার মাত্র 2 মাসই বাকি ছিল। তার প্রস্তুতি এতটাই খারাপ ছিল যে সে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। এখন আবার আমাকে রান্না করতে হবে, আমার মাথা কাজ করছে না। 4 সপ্তাহ আগে নেওয়া বিয়ে করার ভুল সিদ্ধান্তের জন্য আমার 4 বছরের পড়াশোনা জলে চলে যাবে।
এই বলে জয়া খুবই কাঁদতে থাকে। তখনই তাদের দরজার কলিং বেল বাজলে জয়া দৌড়ে গিয়ে দরজা খোলে। সে দেখে তাদের বাড়িতে অলকা দেবী এসেছে। অলকা দেবী জয়াকে দেখে এমন ভাবে হাসে যেটা জয়ার ভীষণ পরিমাণে অদ্ভুত লাগে। কিছুক্ষণ পরে জয়া তাদের জন্য খাবার দাবার বানিয়ে নিয়ে আসে। এই ভালো, মেয়ে মানুষদের অত পড়াশোনা করতে নেই, কি হবে পড়াশোনা করে? স্বামী সংসারের দেখভাল করাই তো একজন নারীর প্রধান কর্তব্য। তাও আমার শরীরটা খারাপ হলো বলেই এত আগে থেকে বৌমার সেবা পাচ্ছি, তা না হলে উকিল বৌমার দেখা পেতেই আমার জান একেবারে কয়লা হয়ে যেত। এইসব কথা শুনে জয়া আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। আজকাল জয়া সারাক্ষণই রেগে থাকে। যদিও সে তার রাগ কারোর উপর দেখায় না, কিন্তু তার আচার আচরণ ব্যবহারে স্পষ্ট বোঝা যায় সে প্রচন্ড পরিমাণে রেগে আছে। কেউ কিছু জিজ্ঞাসা করলেও জয়া সঠিকভাবে উত্তর দেয় না। একদিন জয়া পড়তে বসেছে, এমন সময় মিনতি দেবী তাকে কাজ করার জন্য বাইরে ডাকে। এর ফলে জয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু সে কোনো রকমের রাগ না দেখিয়ে অত্যন্ত শান্তভাবে মিনতি দেবীর সঙ্গে কথা বলে। আপনি কি করে বোঝেন বলুন তো যে আমি পড়তে বসেছি? কারণ আপনি তো শুধু আমার পড়তে বসার সময় আমাকে ডাকেন, সেই জন্যই বলছিলাম আর কি। তুমি এত বাজে কথা কেন বলো বলো তো? এখনো উকিল হওনি, তাও ওকালতি করার জন্য এক পা এগিয়ে আছো। এসব কিন্তু আমার মোটেই ভালো লাগে না। 4 বছর ধরে ওকালতি পড়েছি মা, 90% উকিল তো আমি হয়েই গেছি। শুধু ফাইনাল পরীক্ষা দিয়ে পুরোপুরি ভাবে উকিল হয়ে যাওয়ার অপেক্ষা করছি। ওসব পরীক্ষার কথা ভুলে যাও। তুমি জানো আমার শরীর খারাপ, আমার ছেলে বাড়িতে থাকে না, ওকেও তো কাজ করতে হবে নাকি? এরপরেও যদি তুমি বাড়িতে না থাকো তাহলে আমার খেয়াল কে রাখবে? আপনি আমার সাথে এখন যে ব্যবহারটা করছেন তার জন্য 350 ধারায় যদি আমি আপনার নামে মামলা করি তাহলে আপনার কতদিনের জেল হবে জানেন? কাউকে জোর করে কিছু করাতে চাইলে তার বিরুদ্ধে আমাদের দেশে কড়া আইন আছে। অলকা তো ঠিকই বলেছিল, তুমি উকিল হয়ে গেলে এইভাবেই আমার মাথার উপর ছুরি ঘোরাবে। সেটা আমি বুঝতে না পারলেও আমার বান্ধবী ঠিকই বুঝতে পেরেছিল। সেই জন্যই আপনি অসুস্থ হওয়ার অভিনয় করে তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দিলেন, যাতে আমার পড়াশোনাটা বন্ধ করে দিতে পারেন, তাই তো? তাদের কথোপকথন শুনে সেখানে সুজন চলে আসে। তুমি মায়ের নামে এসব কি দোষারোপ করছো জয়া? মা তো সত্যি সত্যি অসুস্থ ছিল, আর আমরা তো ডাক্তার দেখেও ছিলাম। সেই ডাক্তারটাও তোমার মায়ের ভাড়া করা। তোমার মা আর অলকা আন্টি দুজনে মিলে আমার ওকালতি পড়ানো বন্ধ করবে বলে এমন সিনেমার ভিলেনদের মতো অভিনয় করেছে। আমার নামে যে এসব ভুলভাল কথা বলছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? ওকালতি পড়ছো বলেই তোমার সব কথা সত্যি বলে মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই। মাঝে মাঝে তো তোমার ভুলও হতে পারে। আমি 4 বছর ওকালতি পড়ে একটা জিনিস বুঝেছি, যে প্রমাণ ছাড়া কখনো কাউকে দোষারোপ করা যায় না। তাই আমি যথেষ্ট প্রমাণ হাতে রেখে তবে এই কথাগুলো আপনাদেরকে বলছি। এই বলে জয়া তার ফোনে বেশ কয়েকটা রেকর্ডিং সুজনকে শোনাতে থাকে। রেকর্ডিং এ মিনতি দেবী এবং অলকা দেবী কিভাবে জয়ার পড়াশোনা বন্ধ করানো যায় তা নিয়ে আলোচনা করছে। সেখানে মিনতি দেবী এটাও বলে যে কিভাবে সে তাড়াতাড়ি জয়া এবং সুজনের বিয়ে দেবে বলে শরীর খারাপের অভিনয় করেছিল। সমস্ত কিছু শুনে সুজয় আকাশ থেকে পড়ে। তার মা সত্যি সত্যি এমন করতে পারে এটা সুজনের বিশ্বাসই হয় না। মিনতি দেবী নিজের ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চায়। জয়া এবং সুজন দুজনে তাদের মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে মিনতি দেবী আর কখনো জয়ের পড়াশোনার সময় তাকে বিরক্ত করে না। কয়েকদিনের মধ্যেই পরীক্ষায় পাশ করে জয়া ওকালতি করতে শুরু করে। একদিন হঠাৎই অলকা দেবী তাদের বাড়িতে আসে। আমাকে বাঁচাও বৌমা, আমার বৌমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। আমার গায়ে এই একটা কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। জানি এককালে আমি তোমাদের সংসারে আগুন লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমাকে সাহায্য করো বৌমা। একদম চিন্তা করবেন না আন্টি, আমি তোমার সব জিনিস তোমাকে ফিরিয়ে দেব। এভাবে বাবা মায়ের সম্পত্তি নিয়ে তাদের তাড়িয়ে দেওয়া আমাদের দেশের আইনের বিরুদ্ধে কাজ। খুব ভালো হয় বৌমা, আমি ওই মেয়েটাকে ভালো করে শিক্ষা দিতে চাই। আমার জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে রেখে দিয়েছে। আমার বাড়ি থেকে আমাকে বের করা, দেখাচ্ছি মজা। সে না হয় আমি আপনার বৌমাকে শাস্তি দেব। ও আপনার বাড়ি থেকে আপনাকে বের করে অনেক বড় অপরাধ করেছে, কিন্তু আপনি যে ওর সমস্ত স্বপ্ন কেড়ে নিয়েছেন, সমাজে একজন প্রতিষ্ঠিত শিক্ষিকার চেয়ে অস্তিত্ব বানাতে চেয়েছিল, আপনি তো সেটাও বানাতে দেননি। তাহলে কি আপনার শাস্তিও প্রাপ্য নয়? জয়ার কথা শুনে অলকা দেবী লজ্জায় চোখ নামিয়ে নেয়। জয়া অলকা দেবীর হয়ে তার কেস লড়ে। অলকা দেবী আবার নিজের বাড়ি ফিরে পায়। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর অলকা দেবী তার বৌমাকে আবার পড়াশোনা করতে বলে।
দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। জয়া এখন একজন প্রতিষ্ঠিত উকিল, আর অলকা দেবীর বৌমা সেও এক নামকরা হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা। এভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে।